আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরবার ব্যবস্থা করতে পারবার পর থেকেই এই প্রচারণাটা চলে আসছিল যে তারেক রহমান বাংলাদেশে ফেরার এক রকমের সমর্থন পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকেও, এই কথার ভিত্তিতে বা এই প্রতিশ্রুতির ভিত্তিতে যে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন। বিশেষভাবে ভারতের সঙ্গে বিএনপির সখ্যতার ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে তারেক রহমানের সক্রিয়তার বিষয়টি, সেটা একরকম ভারতে বাংলাদেশে দুতরফেই বারবার আলোচিত হচ্ছিল। তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময়, মানে জামায়াতে ইসলামী তাদের মূল প্রতিদ্বন্দ্বী, তার নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তো বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলেই বেড়াচ্ছেন যে ভারতের সঙ্গে ৩ চুক্তি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। তার প্রথম চুক্তিটি হচ্ছে এই যে তিনি বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করবেন, মানে বাংলাদেশে তিনি আওয়ামী রাজনীতির আবারও প্রবেশাধিকার দেবেন, তাদেরকে পুনর্বাসিত করবেন। এরপর বিএনপি এ ধরনের যুক্তির কোনো ভিত্তি নেই, জামায়াতে ইসলামী মিথ্যা প্রচারণা করছে বলে প্রতিবাদ জানালেও এই আলাপটা থামেনি। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যখন নিয়মিত ব্রিফিং এ এসেছেন তখন ভারতীয় সাংবাদিকরা তারেক রহমান ফেরবার পরপরই তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত নাকি তারেক রহমানকে দেশে ফিরতে সমর্থন দিয়েছে, এ কথাটা কি সত্যি? তারপর তো পানি আরো গড়িয়েছে। ভারতের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা যে বেড়েছে তার প্রমাণ বুঝতে বাকি থাকেনি যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন, প্রধানমন্ত্রী মোদী শোক বার্তা দিয়েছেন, আর সর্বশেষ ভারতের সংসদে শোক প্রস্তাব পাঠ হয়েছে, নীরবতা পালন হয়েছে খালেদা জিয়ার শোকে। এই সব মিলিয়ে ভারত আর তারেক রহমানের ঘনিষ্ঠতা নিয়ে যেমন নির্বাচনের হাওয়ার মধ্যে আলাপ বেড়েছে, সবচেয়ে বেশি যে আলাপ বেড়েছে সেটা হচ্ছে এই ঘনিষ্ঠতার মূল ভিত্তি হয়ে আছে তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম উইয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে তার উচিত হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কারণ শেখ হাসিনা তারেক রহমানকে বলছেন যে একটা কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না এবং আওয়ামী লীগ প্রস্তুত একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে। শেখ হাসিনা উইয়ান নিউজের ওই সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান আর বিএনপিকে কি বিশ্বাস করা যায়, তখন তিনি একদিকে যেমন বলেছেন তারেক রহমান জনগণের টাকা লুটপাট করে লন্ডনে আরামে নির্বাসনে 17 বছর কাটিয়ে এখন একটা ভালো সময়ে দেশে ফিরে এসেছেন, তিনি যেমন বলেছেন যে বিএনপি সুযোগ পেলেই খুব স্বল্পমেয়াদী লাভের জন্যও চরমপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে, সেটাই বিএনপিকে নিয়ে তার সবচেয়ে বেশি শঙ্কা। এই সব কথা যেমন তিনি বলেছেন, তেমনি শেখ হাসিনা আই উড আর্জ দেম টু, মানে আমি বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও ফিরিয়ে আনতে যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই অবস্থায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হলো যখন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনে, সেই সাক্ষাৎকারটি, যে সাক্ষাৎকার নিতে টাইম ম্যাগাজিনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যুরো চিফ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এলেন, যে সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমানকে একরকমের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে টাইম ম্যাগাজিনে, যে সাক্ষাৎকারে এর পাশাপাশি টাইম ম্যাগাজিনের সাংবাদিক তাকে প্রডিগাল সান, মানে পথভ্রষ্ট পুত্র,
তারপর অন্ধকার সময়ের রাজপুত্র, ঘুষ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, মার্কিন তার বার্তায় যাকে কিনা সহিংসতা এবং চৌর্যবৃত্তির প্রশাসনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছে, এমন নানা কথা বলা হলেও তারেক রহমান ওই সাক্ষাৎকারে আমি নিশ্চিত তার যথেষ্ট সুযোগ ছিল, তিনি কোনোভাবেই আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে কোনো নেতিবাচক বাক্য বা শব্দ উচ্চারণ করেন নাই। তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তার বিরুদ্ধে দুর্নীতির এত এত অভিযোগ, যেই অভিযোগে তিনি ১/১১ সরকারের সময় চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, সে প্রসঙ্গে তারেক রহমান সোজাসুজি উত্তর দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে, কাজেই তিনি সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। কিন্তু শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে সেসব মামলা চলতে পেরেছে এতদিন, বা এমন কোনো অভিযোগ তিনি আনেননি। বরং ১/১১ সরকারের সময় তিনি যে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন হেফাজতে থাকা অবস্থায়, সাংবাদিক যখন ওই প্রসঙ্গে আলাপ করেছেন টাইম ম্যাগাজিনে, তারেক রহমান তখন বলেছেন এখনো যখন বেশি শীত পড়লে তিনি পিঠে ব্যথা অনুভব করেন, তখন তিনি মনে করেন যে তার একটা দায়িত্ব আছে যে এ ধরনের ঘটনায় এরকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার যেন আর কেউ না হয় সেটা নিশ্চিত করা। তার মা কারাবরণ করেছিলেন, তার মাকে দুর্নীতির দায়ে মামলার মুখোমুখি হতে হয়েছে ১/১১ সরকারের সময়। এরপর শেখ হাসিনা আমলের পুরোটা সময়ই তিনি আইন, বিচার, গ্রেফতার এসবের মুখোমুখি ছিলেন। এ প্রসঙ্গে যখন কথা হয়েছে তখনও টাইম ম্যাগাজিনে তিনি বলেছেন ওগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার ছিল বটে, কিন্তু শেখ হাসিনার নাম কিংবা আওয়ামী লীগের নাম উল্লেখ করেন নাই। মায়ের মৃত্যুতে অশ্রুসজল হয়েছেন, কিন্তু বিএনপির অনেক নেতা যেমন অভিযোগ করেন যে শেখ হাসিনাই একরকম তার মাকে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিংবা বিএনপি পন্থী অনেকে যেমন বলেন যে শেখ হাসিনা কারাগারে রেখে স্লো পয়জনিং করেছেন খালেদা জিয়াকে, এমন কোনো অভিযোগ তারেক রহমান তার বাগানে বসে, ঢাকার বাড়ির বাগানে বসে যখন টাইম ম্যাগাজিনের সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন তখন করেন নাই। বরং তারেক রহমান যে বিরাট সাহসী একটা মন্তব্য করেছেন এই সাক্ষাৎকারটিতে, যে সাক্ষাৎকারটিতে ক্রমাগতভাবে আসলে সাংবাদিক বিভিন্নভাবে তাকে ইউনিভার্সিটি ড্রপ আউট, মানে তিনি যে একজন গ্র্যাজুয়েটও নন, ইউনিভার্সিটির পড়ালেখাও শেষ করতে পারেন নাই, কিংবা তার সম্পর্কে আরো নানা রকম অভিযোগ, এমনকি তাকে বেশিরভাগ লোক এখনো বাংলাদেশে খাম্বা তারেক বলে চেনে, এমন সব কথা যদিও বা সাংবাদিক সেখানে উল্লেখ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারেক রহমানের এই সাক্ষাৎকার বিশেষ হয়ে উঠেছে তার এই সাহসী মন্তব্যটির জন্য, যে এমন একটা পরিস্থিতিতে যখন সরাসরি বলা হচ্ছে ভারতের সমর্থনে তিনি এসেছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে তিনি বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, তারেক রহমান এই প্রভাবশালী ম্যাগাজিনের সাক্ষাৎকারে সরাসরি বলেছেন কোন রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া তিনি আদর্শিকভাবে পছন্দ করেন না। তিনি সরাসরি উত্তর দেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক ছিল কি ছিল না। সাংবাদিক লিখছেন যে রহমান ওন্ট বি ড্রন আউট অন ওয়েদার এক্সক্লুডিং দ্য আওয়ামী লীগ ওয়াজ কারেক্ট, মানে ওই প্রশ্নের উত্তর দিতে তাকে টেনে আনা যায়নি বটে, কিন্তু তারেক রহমান বলেছেন তিনি ইন প্রিন্সিপাল, তিনি আদর্শগতভাবে কোন রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী নন। তিনি বলেছেন যে আজকে যদি আপনি একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, তাহলে কি গ্যারান্টি আছে, কি নিশ্চয়তা আছে যে আগামীকাল আপনি আমার দলকে নিষেধ করবেন না? কাজেই তারেক রহমান বলেছেন অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন তাকে তার বিচারের মুখোমুখি হতে হবে, দে মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্সেস। যদি কেউ অপরাধ করে থাকেন সে অপরাধের বিচার হতে হবে, কিন্তু রাজনৈতিক দলকে ঢালাওভাবে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। তারেক রহমানের এই অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবেই মনে করায় যে যেমন ভাবে বিএনপি কিন্তু রাস্তায় নামেনি, বিএনপি ছাত্রদল কেউই রাস্তায় নামেনি যখন মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডেডলাইন দিয়ে হাসনাত আব্দুল্লাহ রাস্তায় নেমে এসেছিলেন, এবং তার সঙ্গে এসে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো যুক্ত হয়েছিল। বিএনপি কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামেনি। সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি যদিও সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, কিন্তু বিএনপি কখনো এই দাবি নিজে তোলেনি। আর জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে যখন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তরুণ নেতা নুরুল হক নুরু, ভিপি নুরু, গণ অধিকার পরিষদ নেতা, সেই ভিপি নূর আর তার
সাধারণ সম্পাদক রাশেদ খান বিরাট মিছিল নিয়ে রাস্তায় নেমে এলেন এবং জাতীয় পার্টি অফিস অভিমুখে ভাঙচুর অগ্নিসংযোগের দিকে অগ্রসর হলেন, এবং তাদের মিছিলের আকার দেখে এটা বুঝতে অসুবিধা হচ্ছিল না যে নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামী সহ জনবলে অত্যন্ত শক্তিশালী বিভিন্ন রাজনৈতিক পক্ষ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু জাতীয় পার্টি নিষেধাজ্ঞার ওই দাবির সঙ্গে নুরুল হক নুরু কিংবা কোনো দল যে দাবিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি পরে ডেডলাইন দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন, বিএনপিকে কিন্তু পাশে পাওয়া যায় নাই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নুরুল হক নুরুকে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নামার পর সেনাবাহিনী ব্যাপক প্রহার করার পর যে জরুরি মিটিং যমুনায় ডেকেছিলেন ডক্টর ইউনূস, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন বটে, কিন্তু বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের মধ্যে কোনো আলাপ হয় নাই। জাতীয় পার্টি যে এখনো রাজনীতিতে টিকে আছে, নিষেধাজ্ঞার কবলে পড়ে নাই এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে, তার একটা বড় কারণ বিএনপির এই পাশে দাঁড়ানো। সেটা কিন্তু জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব এরাও স্বীকার করেন। কাজেই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান ক্ষমতায় এলে সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? সেসব প্রশ্নের উত্তর পেতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে তারেক রহমানকে। টাইম ম্যাগাজিন যেমন বলছে, সত্যিকার অর্থে ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পেতে হবে, নিশ্চয়ই তাকে তেমন সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যেই সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি তেমন সিদ্ধান্ত নিতে পারবেন। তবে তারেক রহমানকে বাহবা দিতেই হয় যে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব কম কথা বলেছেন। শুরুতেই বলেছেন তিনি কথায় তত ভালো না, বরং তিনি কোনো একটা কাজ পেলে সে কাজটি শেষ করায় বিশ্বাসী। সেই সাক্ষাৎকারেও তারেক রহমান যে সুস্পষ্ট করে বললেন রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে তার আদর্শিক আপত্তি আছে, সেটা বড় ধরনের সাহসী মন্তব্যই বটে। তারেক রহমানকে টাইম ম্যাগাজিন এই প্রসঙ্গেও জিজ্ঞেস করেছিল যে 2024 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন তো ইসলামপন্থীদের বিরাট উত্থান। তারেক রহমান সে প্রসঙ্গেও উত্তরে বলেছেন, ইসলামপন্থীদের উত্থান, চরমপন্থা নিয়ে আশঙ্কা এর কোনো বিষয়ে না যেয়ে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ চায় এমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হোক যেই রাজনৈতিক অধিকারে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে। এবং তারেক রহমান বলেছেন সকল মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে তাই একসঙ্গে কাজ করতে হবে। সকল মানুষ একসঙ্গে এবং সকলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই অঙ্গীকার প্রকাশটিও আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি। উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে
5 ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। কেবল শেরপুরের এক ঘটনাই নয়, 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আরো 3টি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 55টি। এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 11টি। প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 6টি, অবৈধ অস্ত্রের ব্যবহার 2টি। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে 4 দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। শেরপুরের জামাত নেতাকে নৃশংসভাবে খুন করার পরদিনই সরকারি প্রচার মুখগুলোর দাবি, রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু, ভোটের আগের দিনগুলো ভালো যাবে। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন। 27 জানুয়ারি তিনি বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো শঙ্কা নেই। এমন দাবির পেছনে তার যুক্তি হলো, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা নেই। পরদিন মানে 28 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো। তার এমন দাবির পেছনে যুক্তি ছিল, নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শয়নে স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন, তার ঠিক 24 ঘন্টার মধ্যে সরকারের 2 মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো। আর তাতে 29 জানুয়ারি পাল্টে যায় তার বচন। এবার তিনি বললেন, নির্বাচনে কোনো ব্যালট বাক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক, গোয়েন্দা রিপোর্ট বলছে শঙ্কার কথা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে। তাদের রিপোর্টগুলোতে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে। এতে বিস্ফোরণ, আগুন, ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে, যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এর মধ্যে কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে, বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এসব গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর, সেনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন।
নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন। আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন। গত 22শে জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন। 22শে জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায়, 27শে জানুয়ারি রংপুর ও রাজশাহী, 28শে জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ 29শে জানুয়ারি কক্সবাজার ও সিলেট সফর করেন। এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন। সেনাপ্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে। সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, আর সেই শব্দটি হলো কচুক্ষেত বা উত্তরপাড়া। বিশ্লেষকরা মনে করেন অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই, কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যেমনটি ছিল 1/11-এর পর ফখরুদ্দিন সরকারের সময়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। অতীতে জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে। আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই। নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মোতায়েন করা হবে। কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী ও খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন, তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা চলে যান, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে, তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছর খানেক আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সেটি ছিল শুধুই তার কথার কথা? লক্ষণীয় বিষয় হলো, জেনারেল ওয়াকার আইন শৃঙ্খলার বৈঠকে নিজেই বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 37.6% এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো, অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই। আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে, তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন, সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্ন হলো, যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন? তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে? বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। তিনি 29শে জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে। নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে
আসন্ন নির্বাচনের প্রাককালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের প্রতিটি পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখান থেকে আসা বিশাল আর্থিক ও সম্মানজনক প্রাপ্তি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় এবং বিশ্বজুড়ে পেশাদারিত্বের যে স্বীকৃতি সেনাবাহিনী পায় তা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাইবেন না বর্তমান সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনে বড় ধরনের কারচুপি হয় আর তাতে সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তার শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। সূত্রগুলো বলছে, 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিষয়টি জেনারেল ওয়াকারের নজরে এনেছেন। এমনিতে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আন্তর্জাতিক মহল এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। সেনা সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধানকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে। দর্শক, সরকার আশ্বাসের বিপরীতে মাঠের যে রণমূর্তি দেখা যাচ্ছে তাতে জেনারেল ওয়াকারের ভূমিকা হবে অত্যন্ত পিচ্ছিল পথে হাঁটার মতো। তিনি যদি খুব কঠোর হন তবে তার সামরিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে, আবার যদি তিনি খুব নরম থাকেন তবে দেশ এক ভয়ঙ্কর সংঘাতের দিকে চলে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই